গণভোটে হ্যাসিল দেওয়ার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় 6:30টায় বাংলাদেশ টেলিভিশনে বার্তা সম্প্রচারিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে খুলে যাবে নতুন বাংলাদেশ গড়ার দরজা, বাস্তবায়িত হবে এদেশের আপামর জনমানুষের আকাঙ্ক্ষা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 সদস্য প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে হ্যাঁয়ের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলে নির্বাচন নিয়ে নিজের উৎকণ্ঠার কথা জানান নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা নির্বাচনে যে আইন, বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকাও, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে, তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি। তাহলে এটা বাংলাদেশের আইনে, আরপিএর কোন আইনে আছে এটা ইলেকশন কমিশনের বলা উচিত। নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে, ডক্টর ইউনূসের উপরে আসবে। সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি। কালো টাকা ও ঋণখেলাপি ব্যবসায়ীদের অর্থনির্ভর নির্বাচনী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেছেন, জনগণের ছোট ছোট অনুদানই তারা নির্বাচন করতে চান, যাতে নির্বাচিত প্রতিনিধিরা কেবল জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা এক জায়গা থেকে নিশ্চিত করতেই কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অফিশিয়ালি ক্রাউড ফান্ডিং কাজকে শুরু করছি। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে করলেও সবাই, আমরা প্রায় 90-95 প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায়, সেজন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি।
এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে জাতীয় নাগরিক পার্টিকে ডোনেট করতে পারেন। খুব বড় অ্যামাউন্ট কারো থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিব না, তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি। কারো যদি 10 টাকা দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে 10 টাকা দিবেন, কারো যদি সামর্থ্য হয় 100 টাকা দেওয়ার তিনি সেটা দিবেন। এটা আমরা ওপেন। আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই ইয়াতে আমাদেরকে বেশি উজ্জীবিত করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী 22 জানুয়ারি সকল ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, 1 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ, নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি। রোডম্যাপে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। এদিকে আজও আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের পর আগামী নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। নির্বাচনে আপিল নিষ্পত্তির শেষ দিন ছিল গতকাল। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সারা দেশে 1 লাখ সেনাবাহিনী সহ প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী 4 দিন নিবিড় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এটা আমি একবার বলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ। সভা শেষে ব্রিফিংয়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে 1 লক্ষ সেনাবাহিনী সহ 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিম্নরূপ হারে সদস্য মোতায়েন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী 1 লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী 5,000, বাংলাদেশ বিমান বাহিনী 3,730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্টগার্ড 3,585, র্যাব 7,700, সাপোর্ট সার্ভিস হিসাবে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের অধিদপ্তর প্রায় 13,390 জন, সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র সমূহে 25,000 বডি ওন ক্যামেরার ব্যবহার এবং সিসিটিভি স্থাপনের পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি, সাধারণ ভোট কেন্দ্র 17,433টি। এদিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান আইন ও যুব উপদেষ্টা আসিফ নজরুল। আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব, কিন্তু আমরা ভোট দেওয়ার সময় খেয়াল রাখবো অন্যকে আমরা ডিস্টার্ব করব না, অন্যের ভোট দেওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করব না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গণভোটে হা ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান।
টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব। তিনি বলেন, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। দলটির হুঁশিয়ারি দিয়েছে, 2008 সালের মতো ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না। বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এই হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে। ডক্টর তাহের বলেন, প্রধান উপদেষ্টাকে সব খবর দেয়া হয় না। তিনি বিষয়গুলো না জানলে দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোতে থাকলে জামায়াত সেটি মেনে নেবে না। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আমরা গতকাল চিফ ইলেকশন কমিশনারকে আমরা চিফ অ্যাডভাইজারকে এই ব্যাপারে স্পষ্ট বলে দিয়ে আসছি, এবং উনি বলছেন যে উনি তার প্রতিকার করার জন্য চেষ্টা করবেন। এবং এটা আমরা চিফ হিসেবে বলে আসছি যে আমরা 2008-এর মতো আরেকটা ইলেকশনকে আমরা অ্যালাউ করবো না। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা কিংবা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সবটাই করবো ইনশাআল্লাহ। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের সময়ে প্রয়োজনে প্রায় 4.5 দশক আগে প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন, দেন স্বাধীনতার ঘোষণাও। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তার পিতা পেশায় একজন রসায়নবিদ ছিলেন। জিয়াউর রহমান বগুড়া ও কলকাতায় তার শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা দেশকে সংকটমুক্ত করেছেন বহুবার। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনেও ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রায় 4.5 দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং বেগম খালেদা জিয়ার নিজস্ব নেতৃত্বগুণে 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা, সততা, নিষ্ঠা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য। 1965 সালে পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। বাংলাদেশ ও বাংলাদেশিদের বিশ্ব মানচিত্রে তিনি ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন তার শাসনামলে। বাকশাল থেকে বেরিয়ে তিনি প্রথম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তার পরিচিতি সর্বজনবিদিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দিক নির্দেশনা। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা পরবর্তীকালে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায়ও অধিষ্ঠিত ছিল। সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে কমিশনের আচরণ সন্দেহজনক বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতা দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, এমনটাই প্রত্যাশা করে দেশের জনগণ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব সহ সিনিয়র নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের পথ ধরেই দেশের উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করছে। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিতে গিয়ে লালমাটিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না দেশের মানুষ। মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পড়ছে কিনা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আগামীকাল। ট্রাইব্যুনাল ১-এ এই রায়ের পুরো কার্যক্রম সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এদিকে জেআইসিতে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ প্রথম দিন সাক্ষ্য দেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এস এম আরিফের রিপোর্ট। সোমবার সকালে সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় ৩ সেনা কর্মকর্তাকে। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এই ৩ জন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনের সাক্ষ্য দেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। বিগত ১৭ বছরে গুমের নামক যে ভয়াবহ এক অন্ধকার আতঙ্কের রাজত্ব ছিল, সেই অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থে যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে ন্যায় করে দিত, সেই পারপিট্রেটরদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে। গ্রেফতার থাকা অভিযুক্ত ৩ সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, মামলার সার্টিফাইড কপি হাতে না পাওয়ায় রিভিউ আবেদন করতে পারছেন না তারা। যেহেতু রিভিউ পিটিশনের পরে আমরা ক্রস করতে চাচ্ছি, কারণ আমরা তো জানি না আসলে চার্জ ফ্রেমিং আদেশে কি আমাদের বিরুদ্ধে আছে, সেই জিনিসটা যেহেতু আমরা এখনো জানি না, আমরা সার্টিফাইড কপি পাবো এবং পেয়ে আমরা রিভিউ পিটিশন দাখিল করব, সেটা শুনানি হবে, তারপরে আমরা ক্রস এক্সামিনেশনে যাব। কোর্ট বলেছে যে আমাদেরকে ক্রস এক্সামিনেশন করবার জন্য সময় দেওয়া হবে। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ২৬ জানুয়ারির মধ্যে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নারায়ণগঞ্জের এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড এলিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে, আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে মঙ্গলবার। ২৪-এর গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে রায়ের পথে থাকা এটি প্রথম মামলা। বলছি, প্রসিকিউশন মনে করে যে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি
এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। 4 সপ্তাহের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। দুপুরে হাইকোর্টে আদেশ দেন। এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে সিলেট সুনামগঞ্জের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য, সাধারণের ঐক্যস্বর প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। পাশাপাশি তারা আগামীকাল নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে আগ্রহী, তবে প্রকল্পের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো তাড়াহুড়ো করতে চান না। আজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে তিস্তা পার যৌথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চীনের বিশেষজ্ঞ দল বর্তমানে প্রকল্পের সব নথি পর্যালোচনা করছে এবং তাদের সম্মতি পেলেই এ বছরের মধ্যেই কাজ শুরু হতে পারে।